ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 12-এর ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ ত্রিগোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোর্ড এক্সামের জন্য। এই চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন আসে দেখো, এটা 2023 কোশ্চেন, এখান থেকেই তোমাদের বলছি। এইবারে এসছে দেখো, এরকমই প্রত্যেকবারই আসে। এমসিকিউ 1-এর 2 নাম্বারে একটা আছে ইনভার্সের কোশ্চেন, এমসিকিউ এর 1-এর 2 নাম্বারে, এটা 1 মার্কের কোশ্চেন। তারপরে 2 নাম্বারের এর 2 নাম্বারে আছে, এটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, তাহলে 2 + 1 3 নাম্বার হলো। এরপরে চলে যাও, এই যে 3 নাম্বারের 2 নাম্বারে আছে, এটা হচ্ছে 4 মার্কের কোশ্চেন। তার মানে এই চ্যাপ্টার থেকে তোমরা 7 মার্কস তো পাবেই। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জানতে হলে, এই চ্যাপ্টার পড়তে হলে আমাদের ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রিক যে চ্যাপ্টার আমরা করেছি সেই চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে জানতে হবে। তাহলে আমাদের ক্লাস 11-এর কোন চ্যাপ্টার জানতে হবে? ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টার। ক্লাস 11-এর এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার খুব ভালো করে জানতে হবে। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লাস 12-এর ম্যাপিং বা ফাংশন। ক্লাস 12-এর ফাংশন, এই চ্যাপ্টারটা ভালো করে আমাদের জানতে হবে। তো ম্যাপিং, ক্লাস 12-এর ম্যাপিং বা ফাংশানের অলরেডি ভিডিও করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সেখানে ইনভার্স ফাংশান, 1-1 ফাংশান, 1-2 ফাংশান ডিটেলসে বলা আছে। আজকে আমি তোমাদের এই ইনভার্সের জন্য যতটুকু দরকার ততটুকু ম্যাপিং অর্থাৎ ফাংশানটা একটু আলোচনা করে নিচ্ছি। ধরো এ এবং বি দুটো সেট, ঠিক আছে? এতে হচ্ছে গিয়ে তোমার 1 2 3 4, এ সেট হচ্ছে, এ সেটের যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে 1 2 3 4, এবং বি সেটের এলিমেন্ট ধরো এ বি সি ডি ই। তোমার 1 এর সঙ্গে রিলেটেড, 2 অ্যাসোসিয়েটেড উইথ বি, 3 উইথ সি অ্যান্ড 4 উইথ ডি। যদি এইরকম হয়, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে যদি একটা ইমেজ থাকে, তখন আমরা বলবো এটা একটা ফাংশন। কিন্তু যদি এমন হয় যে এ সেটের কোনো একটা এলিমেন্ট যদি এমন থাকে যে যার বি সেটে কোনো ইমেজ নেই, তখন কিন্তু ফাংশন হবে না। ধরো এরকম যদি হয়, এ সেট একটা সেট এবং এ সেটে ধরো এলিমেন্ট 1 2 3 4 এমন আছে, এবং বি সেটে যে এলিমেন্টগুলো আছে ধরো এম এন ও পি কিউ এমন আছে, তাহলে 1 অ্যাসোসিয়েটেড উইথ এন, 2 হলো উইথ এম, 3 এর ইমেজ পি। যদি এমন হয় এবং 4-এর কোনো ইমেজ নেই, তাহলে কিন্তু এটা তখন ফাংশন হবে না। তাহলে ফাংশন হতে হলে কী হবে, যে তোমার তখন আমরা এই ফাংশনটাকে কী লিখব, এমন করে বলবো যে এটা ফাংশন এফ এ টু বি। এটা এইভাবে আমরা ডেফিনেশন করবো ফাংশনের, এফ এ টু বি। ঠিক আছে? তাহলে ফাংশন হতে হলে কী হবে, এফ এ টু বি যদি হয়, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা না একটা ইমেজ থাকবে বি সেটে। আর তাহলে এইটাকে বলবো ডোমেন সেট, ডোমেন। আর এটাকে বলবো, বি সেটটাকে বলবো কোডোমেন। বুঝতে পেরেছ? এবার কোডোমেন সেটের দেখো এ বি সি ডি, এই 4টা হচ্ছে কোনো না কোনো এলিমেন্টের ইমেজ। তাহলে এ বি সি ডি, এখান থেকে এইটুকুটাকে বলবো রেঞ্জ। বুঝতে পারছো? তাহলে এই ফাংশানের ডোমেন হচ্ছে এটা 1 2 3 4 এই সেট, এবং রেঞ্জ হচ্ছে এ বি সি ডি, আর কোডোমেন হলো এ বি সি ডি ই। তাহলে এটা হলো ম্যাপিং বা ফাংশান। এবার ফাংশান বিভিন্ন প্রকারের হয়। আমাদের ইনভার্স জানার জন্য শুধুমাত্র আমাদের 1 1 এবং 1 2 এই দুটো ফাংশান আমাদের জানতে হবে। 1 1 ফাংশান কখন হবে, যখন প্রত্যেকটা এলিমেন্টের, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের পৃথক পৃথক আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট হবে, হ্যাঁ, রিলেটেড হবে, তখন আমরা সেটাকে বলবো 1 1 ম্যাপিং বা 1 1 ফাংশান। যেমন ধরো এখানে দেখো 1-এর সঙ্গে এ, 2-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে সি এবং 4-এর সঙ্গে ডি রিলেটেড। সুতরাং এটাকে আমরা বলবো 1 1 ম্যাপিং।
1-1 ম্যাপিং বা 1-1 ফাংশন। এবার বি সেটের দেখো একটা এলিমেন্ট কিন্তু এটার কোনো প্রি ইমেজ নেই। আচ্ছা দেখো বি সেটে যে এলিমেন্টগুলো এ সেটের সঙ্গে রিলেটেড এইগুলোকে আমরা কি বলবো, এখানকার এই 1-এর ইমেজ এ, 2-এর ইমেজ হচ্ছে বি, 3-এর ইমেজ সি এবং 4-এর ইমেজ ডি। এবং উল্টোভাবে কি বলবো, 1 হলো এ এর প্রি ইমেজ। কি বলবো, এ হ্যাজ প্রি ইমেজ, এ হ্যাজ প্রি ইমেজ অ্যাজ 1, অর্থাৎ 1 এর প্রি ইমেজ। বি এর প্রি ইমেজ তাহলে কত, বি এর প্রি ইমেজ হলো 2, সি এর প্রি ইমেজ 3, ডি এর প্রি ইমেজ 4। কিন্তু ই এর দেখো কোনো প্রি ইমেজ নেই। যদি এমন হয় যে বি সেটে অর্থাৎ কোডোমেন সেটের যদি কোনো একটা এলিমেন্ট এমন থাকে যে যার কোনো প্রি ইমেজ নেই, তখন ওটাকে আমরা 1-2 ফাংশন বলতে পারবো না। হ্যাঁ, 1-2 ফাংশন। তাহলে 1-2 ফাংশন কখন বলবো, যদি কোডোমেন এবং রেঞ্জ সেম হয়, একই হয়। যদি কোডোমেন এবং রেঞ্জ, কোডোমেন ইকুয়াল টু যদি রেঞ্জ হয়, কোডোমেন ইকুয়াল টু যদি রেঞ্জ হয়, তখন আমরা ওটাকে 1-2 ফাংশন বলবো। অর্থাৎ এখানকার প্রত্যেকটা এলিমেন্ট, ধরো এইটা যদি নাই থাকতো, যদি এমন হতো যে বি সেট এলিমেন্ট আছে এ বি সি ডি এবং এ সেটে আছে 1 2 3 4, তাহলে দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, তাই না? তখন আমরা ওটাকে বলবো 1-2 ফাংশন। এবং যদি এমন থাকে যে কোডোমেন সেটের কোনো না কোনো একটা, অ্যাটলিস্ট একটা এলিমেন্টও যদি এমন থাকে যার কোনো প্রি ইমেজ নেই, তখন সেটাকে আমরা বলবো, তখন সেটাকে আমরা 1-2 ফাংশন বলবো না। যে ফাংশন বলবো সেটা পরে, সেই দিকে আমরা যাচ্ছি না অতটা ডিপে, কেন আমাদের ইনভার্সের জন্য যেটুকু দরকার সেটুকুই বলছি। তাহলে 1-1 ফাংশন কখন বলবো, যখন প্রত্যেকটা এলিমেন্টের পৃথক পৃথক ইমেজ থাকবে এটার মতো, তখন সেটা হলো 1-1 ফাংশন। আর যদি এমন না হয়, যদি এরকম হতো, আবার হয়তো 3-এর ইমেজ সি, 4-এর ইমেজও সি, যদি এমন হতো যে অনেকগুলো এলিমেন্টের একটা ইমেজ, এরকম যদি হতো, সে 2 বা ততোধিক, এখানে 2টো করে এলিমেন্ট আছে, দেখো 2টো এলিমেন্টের একটা ইমেজ দেখাচ্ছে। তো যদি এমন হতো যে একের বেশি এলিমেন্টের একটা ইমেজ হবে, তখন সেটাকে আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। বুঝতে পেরেছ? তাহলে মেনি ওয়ান কখন বলবো, যখন এ সেটের একের বেশি এলিমেন্টের একটা ইমেজ থাকবে, তখন সেটাকে আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। আর 1-1 ফাংশন কখন বলবো, প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা পৃথক পৃথক ইমেজ থাকবে, তখন সেটা, যেমন এখানে এটা হলো 1-1 ফাংশন। এবং 1-2, এখানে দেখো এখানে কোনো কোডোমেন সেটে কোনো একটা এলিমেন্ট এমন নেই যার কোনো প্রি ইমেজ নেই, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। যদি এমন হয়, তখন সেটাকে আমরা বলবো 1-2 ফাংশন। এই আমরা 1-1 আর 1-2 ফাংশন কেন বলছি, কেন ইনভার্সের ডেফিনেশন বা ইনভার্সের ভিডিও যদি তোমরা দেখো বা ইনভার্স করে থাকো, তাহলে তো অবশ্যই জানবে। যদি না করে থাকো, ইনভার্সটা একবার দেখে নিও। ইনভার্স সেই ফাংশনগুলোরই করা যাবে যে ফাংশন 1-1 এবং 1-2 হবে। এবং যদি কোনো ফাংশন 1-1 এবং 1-2 বোথ একসঙ্গে যদি এক্সিস্ট করে, তখন আমরা ওই ফাংশনকে বলবো বাইজেক্টিভ ফাংশন। যদি কোনো ফাংশন দুটোই হয়, 1-1 এবং 1-2 দুটোই যদি হয়, তখন আমরা ওই ফাংশনকে বলবো বাইজেক্টিভ ফাংশন। তাহলে বাইজেক্টিভ ফাংশন কখন বলছি, বাইজেক্টিভ ফাংশন তখনই হবে যখন এটা 1-1 এবং 1-2 বোথ একসঙ্গে যখন থাকবে, তখন সেটাকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। এবং কোনো ফাংশন ইনভার্টেবল হবে, অর্থাৎ ওই ফাংশনের ইনভার্স আমরা নির্ণয় করতে পারবো কখন, যখন ফাংশনটা বাইজেক্টিভ হবে। বুঝতে পারছো? ইনভার্টেবল তখনই হবে যখন ওই ফাংশন বাইজেক্টিভ হবে। বাইজেক্টিভ অর্থাৎ 1-1 এবং 1-2 দুটোই হবে। তাহলে এবার আমরা দেখি, আমরা যে ট্রিগোনোমেট্রিক ফাংশন ইনভার্স পড়তে চলেছি, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন পড়তে চলেছি, তাহলে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে, ট্রিগোনোমেট্রিক কী কী ফাংশন আছে, 6টা, সাইন এক্স, কস এক্স, সেক এক্স, কোসেক এক্স, ট্যান এক্স, কট এক্স।
তাহলে এই 6টা ফাংশান ইনভার্টেবল হবে কি না, এগুলো কি মেনি 1 1 এবং 1 2 ফাংশান হচ্ছে নাকি অন্য কোনো ফাংশান হচ্ছে সেটা আগে আমরা দেখে নিই। চলো প্রথমে fx ইকুয়াল টু সাইন এক্স ট্রিগোনোমেট্রিক সাইন এক্স ফাংশানটাই দেখি এটা 1 1 এবং 1 2 ফাংশান হচ্ছে কি না। fx ইকুয়াল টু সাইন এক্স, তোমরা ডোমেন হচ্ছে ডোমেন অল রিয়াল নাম্বার এবং রেঞ্জ -1 to 1। তাহলে এটা সাইন এক্সের গ্রাফ তোমরা দেখেছো এর আগে ক্লাস 11-এ। সাইন এক্সের এক্স অ্যাক্সিস বরাবর হলো সাইন এক্সের ডোমেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রেঞ্জ 1 to -1 এবং এটা হলো সাইন এক্সের গ্রাফটা। তাহলে দেখো সাইন এক্সের গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, তাই না? সাইন 0 রেডিয়ানে আছে এগুলো, সাইন 0 0, সাইন π/2 1, আবার সাইন পাই দেখো আবার 0, সাইন পাই ইকুয়াল টু 0, সাইন 2π ইকুয়াল টু 0, সাইন 2π 0, আবার সাইন -π 0। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে তোমার ডোমেনে একই ডোমেন আলাদা আলাদা কিন্তু রেঞ্জ একই আসছে, অর্থাৎ সাইনের বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু একই ভ্যালু পাচ্ছি। এটা যদি আমরা ফাংশনের এই চিত্র অনুযায়ী দেখাই, -π 0 π 2π এদের প্রত্যেকের জন্যই মানগুলো কি আছে, তো এখানে তোমার হচ্ছে যে সাইনের রেঞ্জ তো হচ্ছে -1 to 1, তাহলে -1 0 1ই লিখলাম। তাহলে দেখো -π এর জন্য সাইন -π 0, সাইন 0 0, সাইন π 0, সাইন 2π 0, অর্থাৎ এই ডোমেন সেটের বিভিন্ন ভ্যালুর জন্য আমরা একই ইমেজ পাচ্ছি, তাই না? ডোমেন সেটের বিভিন্ন ভ্যালুর জন্য একই ইমেজ পাচ্ছি, তাহলে কি এটাকে আমরা 1 1 ম্যাপিং বলতে পারবো না? এটা কি হলো মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ফাংশন। তাহলে এটা কি হলো মেনি ওয়ান ফাংশন। তাহলে সাইন এক্স কি ইনভার্টেবল হবে? কেন কি আমরা একটু আগে কি বললাম যে ফাংশন ইনভার্টেবল হবে সেটা কি হবে, বাইজেক্টিভ হতে হবে, অর্থাৎ 1 1 1 2 হবে। কিন্তু সাইন এক্সে কী দেখছি, এটা মেনি ওয়ান, সুতরাং সাইন এক্স ইনভার্টেবল নয়। তাহলে কি করে আমরা ইনভার্স পড়তে যাচ্ছি, ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন পড়বো, সাইন ইনভার্স পড়বো, তাহলে এটা কি করে সম্ভব? সেই জন্য আমরা কি করব, রেস্ট্রিক্টেড পার্ট নিব। দেখো -π/2 থেকে আমরা যদি এখান থেকে এইটুকু নিই, -π/2 থেকে যদি π/2 এইটুকু যদি নিই আমরা গ্রাফের এই অংশটুকু যদি নাও -π/2 থেকে π/2 এই পর্যন্ত, তাহলে দেখো এক্সের প্রত্যেক মানের জন্য ওয়াইয়ের কিন্তু আলাদা আলাদা মান পাওয়া যাচ্ছে, তাই না? দেখো এখানে এক্সের প্রত্যেক বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের আলাদা আলাদা মান পাওয়া যাচ্ছে, তাই না? দেখো এক্স যদি এখানে হয় তাহলে এরকম হলো, এক্স যদি এখানে হয় তাহলে ওয়াই এখানে হবে, তো এইভাবে। সুতরাং এই পার্টটা অর্থাৎ -π/2 থেকে π/2 পর্যন্ত এই পার্টে এক্সের অর্থাৎ ডোমেন সেটের বিভিন্ন মানের জন্য আমরা আলাদা আলাদা ইমেজ পাবো, অর্থাৎ সাইন এক্সের ডোমেন যদি -π/2 থেকে π/2 হয় তাহলে আমরা এটাকে তখন কি বলতে পারবো, 1 1 ফাংশান বলবো। সুতরাং এবং এটা 1 1 হবে এবং 1 2 তো বটেই, কেন প্রত্যেকের আলাদা আলাদা ইমেজ এবং কোনো ইয়ে থাকবে না, কোনো একটা ভ্যালু থাকবে না যার কোনো প্রি ইমেজ নেই, সুতরাং এটা 1 2। তাহলে -π/2 থেকে π/2 পর্যন্ত এই টুকরোটার কিন্তু কি হবে, তোমার ইনভার্স নির্ণয় করা যাবে। এবার এগুলো কি করা যাবে না, তাহলে আমরা যদি বলি যে π/2, হ্যাঁ π/2 থেকে যদি এই পার্টটা নিই, π/2 থেকে 3 পার্ট, π/2 থেকে 3π/2
যদি আমরা π/2 থেকে 3π/2 এই পার্টটা নিই, এখানেও একই, এখানেও ইনভার্স করা যাবে, কিন্তু এইগুলো প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে আসবে না। গোটা বিশ্বে এটাকে ধরা হয়েছে -π/2 থেকে π/2, এই মানটা হবে প্রিন্সিপাল ভ্যালু, এবং এগুলো থেকে আমরা যদি যে মান পাবো সেগুলো হবে সাধারণ মানের মধ্যে, অর্থাৎ জেনারেল ভ্যালু। ঠিক আছে, সুতরাং রেস্ট্রিক্টেড পার্ট আমাদের কোনটা হচ্ছে -π/2 থেকে π/2। সুতরাং এগুলো আমরা মুছে দিই এবং এই পার্টটা লেখচিত্রের এই পার্টটা নিয়েই আমরা এখন তাহলে সাইন ইনভার্স এক্স বার করতে পারবো। ইনভার্স এক্স বার করতে হলে সাইন এক্সের ডোমেন আমরা নিব -π/2 এবং রেঞ্জ হবে কত? রেঞ্জ হবে -1 থেকে, রেঞ্জ যেটা ছিল সেটাই -1 থেকে 1। fx = sin x এর ডোমেন আমরা তাহলে এখন কি পেলাম? fx = sin x এর রেস্ট্রিক্টেড পার্টের এই পার্টের ডোমেন হলো -π/2 থেকে π/2 এবং রেঞ্জ -1 থেকে 1। তাহলে সাইন ইনভার্স এক্স যেটা আমরা পাবো সাইন ইনভার্স এক্সের গ্রাফটা তাহলে আমরা কী করে বার করব? যখন সাইন ইনভার্স এক্স করব তখন সাইন ইনভার্স এক্সের রেঞ্জ এবং ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইন ইনভার্স এক্সের ডোমেন হলো -1 to 1 এবং রেঞ্জ -π/2 থেকে π/2। তাহলে সাইন ইনভার্স এক্সের গ্রাফটা দেখে নাও। এটা হলো সাইন ইনভার্স এক্সের গ্রাফ, বুঝতে পারছো? তাহলে সাইন ইনভার্স এক্সের গ্রাফটা দেখে নাও, এই যে এমন করে, বুঝতে পারছো? যার ডোমেন -1 to 1 এবং রেঞ্জ -π/2 to π/2। করে নাও সাইন এক্সের গ্রাফ এবং সাইন ইনভার্স এক্সের গ্রাফ। এটা গ্রাফ হলো কিসের? gx = সাইন ইনভার্স। এইভাবেই যদি cos x এর আমরা গ্রাফ বার করি, তাহলে তোমরা cos x এর গ্রাফ জানো এমন, তাহলে যদি রেস্ট্রিক্টেড পার্ট অর্থাৎ cos x এর ডোমেন হচ্ছে 0 to π, তাহলে 0 to π থেকে এই পার্টটা আমরা শুধুমাত্র এই পার্টের ইনভার্স নির্ণয় করতে পারবো, এবং তাহলে cos x এর রেস্ট্রিক্টেড পার্টের গ্রাফটা হচ্ছে এটা, এখান থেকে এই যে 0 to π, তাহলে 0 to π এর মধ্যে পড়ছে এই গ্রাফটা। তাহলে cos x এর ডোমেন হলো 0 to π এবং রেঞ্জ -1 to 1। এবার cos ইনভার্স x এর যখন গ্রাফ নির্ণয় করবে তখন কিছুই না, এর ডোমেন হয়ে যাবে cos ইনভার্স x এর রেঞ্জ, এবং যেটা cos x এর রেঞ্জ ছিল সেটা হয়ে যাবে cos ইনভার্স x এর ডোমেন। তাহলে cos ইনভার্স x এর ডোমেন কত হবে? -1 to 1 -1, এবং x অ্যাক্সিস বরাবর এবার হবে ডোমেন এবং y অ্যাক্সিস বরাবর রেঞ্জ। যখন ইনভার্স ফাংশনের গ্রাফ নির্ণয় করবে তখন x অ্যাক্সিস বরাবর হয়ে যাবে ডোমেন এবং y অ্যাক্সিস বরাবর রেঞ্জ। তাহলে cos ইনভার্স x এর গ্রাফটা হবে এইটা, রেস্ট্রিক্টেড পার্টের এখান থেকে এই যে -0 to π এখান থেকে, এইটা হচ্ছে গিয়ে তাহলে তোমার cos ইনভার্স x এর গ্রাফ। তাহলে cos ইনভার্স x এর ক্ষেত্রে ডোমেন হলো -1 to 1 এবং রেঞ্জ 0 to π। সিমিলারলি tan x, আমরা যখন fx = tan x বার করব, তোমরা জানো tan x এর ক্ষেত্রে tan π/2 অসঙ্গত, সুতরাং π/2 এবং -π/2 এখানে তোমার কিন্তু গ্রাফটা এসে টাচ করবে না, এর সঙ্গে প্যারালাল চলে যাবে, কারণ হচ্ছে tan π/2 আনডিফাইন্ড, অসঙ্গত। তাহলে ডোমেনের কত হবে? অল রিয়াল নাম্বার -2n + 1 × π/2, অর্থাৎ π/2 এর যে কোনো বিজোড় গুণিতক মাইনাস হবে। তো তোমরা এরকম করে আরও গ্রাফ পাওয়া যাবে, তো এগুলো আমরা নিচ্ছি না, শুধুমাত্র যেটার আমরা ইনভার্স বার করব সেটা হচ্ছে এটার। তাহলে হচ্ছে tan x এর ডোমেন হলো r -2n + 1 × π/2। কেন? বুঝতে পারছো যে tan x এর ডোমেন অল রিয়াল নাম্বার, কিন্তু যেহেতু tan π/2 আনডিফাইন্ড, তাহলে tan x এর গ্রাফটা এই যে এরকম হবে, এটা হলো tan x এর গ্রাফ। তাহলে tan ইনভার্স x এর ডোমেন কী হবে? এখানে যেটা ডোমেন ছিল সেটা ওখানকার রেঞ্জ হয়ে যাবে, আর এখানে যেটা রেঞ্জ ছিল সেটা হয়ে যাবে ডোমেন। তাহলে tan ইনভার্স x, এই গ্রাফটা tan ইনভার্স x এর fx =
ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে দেখো ডোমেন হয়ে গেল অল রিয়াল নাম্বার, এখানে রেঞ্জ অল রিয়াল নাম্বার ছিল, ডোমেন অল রিয়াল নাম্বার, এবং রেঞ্জ হচ্ছে r-2n+1 π/2। তাহলে এবং আগে যে যখন আমরা ইনভার্সের গ্রাফ করব তখন ডোমেন হয়ে যাবে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হবে রেঞ্জ। তাহলে দেখো গ্রাফটা হবে তখন এইরকম, বুঝতে পারছো? এটা ট্যান ইনভার্স এক্সের গ্রাফ। এবার দেখো কোসেক এক্সের গ্রাফ, f(x = কোসেক এক্স), এই ক্ষেত্রে ডোমেন হবে -π/2 to π/2 -0। কেন কি আমরা জানি কোসেক 0 আনডিফাইন্ড, অসঙ্গত, সেই জন্য গ্রাফটা হবে -π/2 থেকে π/2 -0। অর্থাৎ দেখো এই যে গ্রাফটা দেখো এইখানে ওয়াই অ্যাক্সিসকে কিন্তু টাচ করবে না, এইখানে গিয়ে এখান থেকে গিয়ে এখানে এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। আবার একদিকেও তাও দেখো -π/2 থেকে এরকম করে এসে এই অ্যাক্সিস অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে কিন্তু টাচ করবে না, কেন কি আমরা জানি সাইন কোসেক 0 আনডিফাইন্ড। সুতরাং যদি আমরা 0 ভ্যালু পুট করি তাহলে অসঙ্গত হয়ে যাবে, তাহলে গ্রাফটা এরকম করে আসবে। এবং এর রেঞ্জ কত হবে দেখো, রেঞ্জ তাহলে কত হচ্ছে দেখো, -1 থেকে 1-এর মধ্যে কোনো পার্ট আছে কি গ্রাফের মধ্যে? নেই। তাহলে অল রিয়াল নাম্বার -1 to 1, বুঝতে পারছো? এটা হলো কোসেক এক্সের গ্রাফ। তাহলে কোসেক ইনভার্স এক্স যখন করবো তখন কি হবে, এখানে যেটা ডোমেন ছিল সেটা হয়ে যাবে রেঞ্জ, এবং যেটা রেঞ্জ ছিল সেটা ডোমেন। তাহলে ডোমেন হলো অল রিয়াল নাম্বার, এবং আমরা বললাম যে ডোমেন তখন এক্স অ্যাক্সিস বরাবর আমরা লিখবো, এটা 1, এখানে -1, এবং রেঞ্জ হলো -π/2 to π/2 এক্সেপ্ট 0। তাহলে গ্রাফটা দেখো এমন করে এসে কিন্তু এখানে এক্স অ্যাক্সিসকে কিন্তু টাচ করবে না, এখানেও কিন্তু এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। তাহলে f(x = কোসেক ইনভার্স এক্স), এর ডোমেন হলো r-1 to 1 এবং রেঞ্জ -π/2 থেকে π/2 -0। সিমিলারলি সেক ইনভার্স এক্সেরটা দেখে নাও। সেক এক্সের গ্রাফ দেখো, সেক এক্সের ক্ষেত্রে আমরা জানি কি সেক π/2 আনডিফাইন্ড, হ্যাঁ, তাহলে সেক এক্সের ডোমেন হচ্ছে 0 to π -π/2। সুতরাং গ্রাফটা হবে এমন করে। তাহলে cos 0 1 আমরা জানি, সেক 0 1, তাহলে সেক 0 যেহেতু 1, দেখো এখান থেকে 1 থেকে শুরু করে এসে এখানে π/2-তে কিন্তু টাচ করবে না, এইভাবে গ্রাফটা চলে যাবে। আবার আর এদিকে পাই থেকে পায়ে -1, সুতরাং এখান থেকে এসে এদিকে π/2-কে কিন্তু আবার টাচ করবে না। সুতরাং ডোমেন ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে তাহলে ঠিক উল্টোটা হয়ে যাবে, যেখানে এটা রেঞ্জ ছিল সেটা হয়ে যাবে তোমার এক্ষেত্রে রেঞ্জটা হয়ে যাবে ডোমেন। সুতরাং ডোমেন হচ্ছে এক্ষেত্রে অল রিয়াল নাম্বার এক্সেপ্ট -1 to 1, -1 থেকে 1 এটা বাদ দিয়ে বাকি অল রিয়াল নাম্বার হচ্ছে ডোমেন, আর রেঞ্জ হচ্ছে 0 to π -π/2। সুতরাং এক্ষেত্রে এরকম হবে গ্রাফটা, 1 থেকে শুরু করে এদিকে যাবে কিন্তু π/2-কে টাচ করবে না, আবার এদিকে পাই অর্থাৎ -1, তাহলে -1 থেকে এইদিকে আসবে এবং π/2 এর যে সরলরেখাটা π/2-কে কিন্তু টাচ করবে না। হলো যেহেতু আমরা জানি cot 0 আনডিফাইন্ড, cot π আনডিফাইন্ড, সুতরাং এর ডোমেন হলো r-n π এবং রেঞ্জ অল রিয়াল নাম্বার। তো গ্রাফটা এরকম হবে, দেখতে পাচ্ছ? এদিকে পায়ের সঙ্গে এসে প্যারালাল লাইন এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এদিকে প্যারালাল হয়ে যাবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসকে বা পাইকে কিন্তু টাচ করবে না। এটা হলো কট এক্সের গ্রাফ। তাহলে কট ইনভার্স এক্সটা কী হবে, ঠিক উল্টো হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর চলে যাবে তোমার ডোমেন, ওয়াই অ্যাক্সিস বরাবর চলে যাবে রেঞ্জ। কট ইনভার্স এক্সের ক্ষেত্রে গ্রাফটা ঠিক উল্টো হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর চলে গেল রেঞ্জ, অর্থাৎ এক্ষেত্রে রেঞ্জ এখানে যেটা রেঞ্জ ছিল সেটা এখানে হয়ে যাবে ডোমেন। তাহলে এর ডোমেন হলো অল রিয়াল নাম্বার এবং রেঞ্জ হলো 0 to π। এটা যেহেতু ইনভার্স আমরা বলেছি সেই জন্য এর রেস্ট্রিক্টেড এরিয়াটাই আমরা শুধু নিব 0 to π। এক্ষেত্রে কিন্তু যেমন n π নিয়েছিলাম, এক্ষেত্রে আমরা কী নেব, শুধু 0 to π। 0 to π। তাহলে এর কট ইনভার্স এক্সের গ্রাফটা এই যে এরকম, ভালো করে দেখে নাও, কট ইনভার্স এক্সের গ্রাফ এটা, এবং এর রেঞ্জ হচ্ছে 0 to π।